কি হয়েছে? আমি এখানে কি করছি? আরশিল সরাসরি কিছু বলে না। গম্ভীর মুখখানায় তখনও চিন্তার ছড়াছড়ি। পায়রাকে নিজের থেকে আলাদা করে না, বরং আরেকটু নিবিড়ভাবে নিজের সাথে চেপে ধরে। চোখ জোড়া নড়ে উঠল অল্প স্বল্প। কিছু না। কথা বাড়ায় না পায়রা। বাধ্য বালিকার ন্যায় পড়ে থাকে আরশিলের বুকে। ছোট থেকেই চুপচাপ স্বভাবের তরুণ খুব বেশি প্রশ্ন করতেও ইচ্ছে করে না। এবার তাই বাড়তি কোনো কথা না খরচ করে চোখ খোদাই বুঝে ফেলে। নিমেষেই অনুভব করে অতি নিকটে কারো প্রশ্বাস। শিরা উপশিরায় তড়িৎ বেগে কিছু একটা ছুটে যায়। বাম গালে উষ্ণ আর্দ্র পরশ অনুভব করে। মুহূর্তেই চোখ খিচে আরশিলের শার্টের একাংশ মুঠোয় পুড়ে নেয়। লাজে রাঙা হয় কপোলদয়। কিছুক্ষণের নীরবতার প্রহর কাটে। প্রাণ, হুম। কখনো কাউকে বিশ্বাস করবে না, এই বাড়ির কাউকেও না। মাথা উঁচিয়ে আরশিলের পানে চায় পায়রা। লোকটাকে দেখে এখন একদম স্বাভাবিক একজন মানুষের মতোই লাগছে। পায়রা বুঝতে পারে না মানুষটাকে এক এক সময় এক এক রূপ। এই যে এখনের মানুষটার প্রতি সেই আকৃষ্ট হচ্ছে, কিন্তু যখন উন্মাদের মতো ব্যবহার করে তখন নিজেকে খুব অসহায় মনে হয়। পুনরায় আরশিলের কণ্ঠনালী ভেদ করে উচ্চারিত হয়। চোখ দিয়ে আমাকে পড়ে গেল। কি বলেছি? কথা কানে গিয়েছে? হুম। হ্যাঁ, কি বলেছেন? কথাটুকু বলেই লজ্জায় পড়ে যায় সে। ললাটে ভাঁজ পড়ে দু একটা। এতটা অমনোযোগী ছিল সে যে মানুষটার কথা তার কর্ণ পর্যন্ত পৌঁছাতেই পারেনি। ভ্রুকুচকে এবার আরশিলের পানে তাকায়। আরশিলের বুক থেকে উকি দিয়েই বলে ওঠে, আপনি কি সত্যি কিছু বলেছেন, নাকি আমাকে বোকা বানানোর চেষ্টা করছেন? হুম। মুখ ভেঙচায় পায়রা। আরশিল নিরুত্তর তাকিয়ে রইল পাড়ার পানে। অধরে খেলে যায় সামান্য হাসি। মেয়েটার মাঝে বাচ্চামো ভাব আছে। হয়তো পরিস্থিতির জন্য নিজেকে গুটিয়ে রাখে। আকস্মিক পায়রা কোমর আঁকড়ে ধরে নিজের মুখোমুখি নিয়ে আসে। এবার ঘাবড়ে গেল পায়রা। আরশিল পায়রার পুরো মুখে একবার চোখ বোলায়। পরক্ষণেই পায়রার চক্ষুদয় নিজের দৃষ্টি নিবদ্ধ করে লঘু স্বরেই বলে ওঠে, এইটুকু বাচ্চা মেয়ে আমাকে ভেঙচি কাটো? তোমার তো সাহস কম নামে। প্রথমে কিছুটা ঘাবড়ে যায় পায়রা, পরক্ষণে বাচ্চা মেয়ের বলাতে কিছুটা তেতে ওঠে। আর চোখে একবার যায় আরশিলের পানে। মুখ ঘুরিয়ে আবার অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়। আরশিলের ঠোঁটের কোণে স্মিত বাঁকা হাসি ফুটে ওঠে। কোমরে রাখা হাতটা আরেকটু দৃঢ় করে আওড়ায়। কি হয়েছে বাদরের মতো এমন নড়ছ কেন? সমস্যা কি? বাদর? পায়রা যেন অবাক হতেই ভুলে যায় তাকে সরাসরি বাদরের সাথে তুলনা করলো। ছলছল করে ওঠে চোখ ক্ষুধায়। নিজের অজান্তেই কিছুটা আহ্লাদি হয়ে ওঠে আরশিলের নিকট। আরশিলের হাত ঠেলতে ঠেলতে কাদো কাদো স্বরেই বলে ওঠে, ছাড়ুন। বাচ্চা মেয়ের সাথে এত ঢলাঢলি কিসের? ছোবেন না একদম আমায়। আরশিল প্রত্যুত্তর করল না, শুধু সূক্ষ্ম একটা হাসি ফুটিয়ে তুলল অধর কার্ণে সে। বলিষ্ঠ হাত দ্বারা চেপে ধরেই কানের কাছে মুখ নিয়ে ফিচেল স্বরে বলে উঠল, শুধু ঢলাঢলি কেন? বউয়ের সাথে সব হালাল। সকাল হতেই রোদের তার তেজি রূপে চারপাশকে ঝলসে দিতে চাইছে। প্রচণ্ড গরমে অস্থির লাগছে পায়রার। কিছুক্ষণ আগেই ঈশিতা জোর করে তাকে আর আরশিলকে সাথে করে শপিং মলে এসেছে। হাতে থাকা ঘড়িটায় অক্ষিদয় বোলাতেই দেখে 12:45। পাশে থাকা মানুষটা কৌতূহলের নজরে চারপাশ পর্যবেক্ষণ করছে। যে সব কিছুই এই প্রথম দেখছে। হাতের দিকে নজরে যায়। মানুষটা অতি যত্ন সহকারে তার হাত মুঠোয় গুজে বসে আছে। পায়রা কিছুটা মুগ্ধতায় মোহজালে আটকা পড়ে। নিচু স্বরে আরশিলকে প্রশ্ন করে। আপনি কি কিছু নেবেন? তুমি নিবে? আরশিলের কৌতূহল মিশ্রিত কণ্ঠ পায়রা নিজে ওপর হাতে থাকা ব্যাগটার দিকে দৃষ্টি দেয়। কিছুক্ষণ আগে ঈশিতা তাকে একটা সুন্দর শাড়ি কিনে দিয়েছে। পুনরায় দৃষ্টি ফিরায় আরশিলের পানে। হাতের ব্যাগের দিকে ইশারা করে বলে ওঠে, আমি তো একটা শাড়ি নিয়ে নিয়েছি। আমিও নিব। এহ, আপনিও? কিন্তু কেন? এখন প্লিজ বলবেন না আপনি পরবেন।
আরশিলের নেত্রযুগল বাচ্চাদের মতো উৎসাহী হয়ে ওঠে, কিছুটা আনন্দ নিয়ে বলে ওঠে। অবশ্যই বউ, তুমি পড়লে আমিও পড়ব। পায়রা হতভম্ব, নির্বাক হয়ে পড়ে। এই লোকের মাথা আসলেই গেছে, কি বলছে নিজে জানে না। এর সাথে এখন কথা বাড়িয়ে লাভ নেই। প্রচণ্ড মাথা ধরে পায়রার, আশেপাশে মাথা ঘুরে। ঈশিতার খোঁজ করে পেয়েও যায়। ঈশিতাকে বলে আরশিলকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসে। উদ্দেশ্য গাড়িতে গিয়ে বিশ্রাম করা। মল থেকে বের হতেই আকস্মিক কিছু অশোভন কথায় পায়রার পদচারণ থেমে যায়। কয়েকজন বখাটের ছেলে সিগারেট টানতে টানতে পায়রাকে উদ্দেশ্য করে কিছু অসভ্য বাক্য ছুড়ে দেয়। পাশে থাকা আরশিলের অভিব্যক্তি তখনও পরিবর্তন হয় না। বাচ্চাদের মতোই এদিক ওদিক দৃষ্টি দিয়ে সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে থাকে। তখনও কানে আসে কিছু কথা। কি মিস, একা এই ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাদেরও নিয়ে চলো, একসাথে মজা করব। পায়রার মুখশ্রী রক্তশূন্য হয়ে পড়ে। আরশিলের হাত শক্ত করে মুঠোয় পুড়ে দ্রুত গতিতে পা বাড়ায় সামনের দিকে। আরশিলও কোনো বাক্য ব্যয় না করে পায়রার পিছু পিছু সামনে আগায়। ঘড়ির কাঁটা রাত 2টো ছুঁই ছুঁই। পুরনো এক পরিত্যক্ত গোদাম ঘর। সেখানে মাতাল অবস্থায় জুয়া খেলতে ব্যস্ত 4 ব্যক্তি নিজের উল্লাসে আপন মনে খেলে চলেছে। পুরো ঘর জুড়ে পুরনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। নিস্তব্ধ ঘরে শুধু 4 ব্যক্তির কথার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। এর মাঝে ঘরের নীরবতাকে ভেদ করে সশব্দে দরজাটা খুলে যায়। 4জন মাতালের দৃষ্টি গিয়ে ঠেকে সেদিকে। কাউকে না দেখতে পেয়ে একদম চেঁচিয়ে বলে ওঠে। কে বেহালা দরজা খোলে? পায়ের ঠক ঠক আওয়াজে নড়ে ওঠে সকলে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে দরজার পানে। মন্থর গতিতে প্রবেশ করে এক ব্যক্তি। অন্ধকারের জন্য স্পষ্ট হয় না কিছু। একজন ব্যক্তি চোখ ঢেকে বলে ওঠে, কে রে তুই? তোর জম। কথাটুকু বলেই আগন্তুক গুদাম ঘরের দরজা সশব্দে লাগিয়ে দেয়। ঠোঁটের কার্নিশে বাঁকা হাসি ফুটিয়ে লোহার শিকল 4জনের পানে। হাতে পেঁচাতে পেঁচাতে এগিয়ে আসে 4জনের প্যানে। একজন সাহস দেখানোর চেষ্টা করে, কিন্তু তার কণ্ঠে কাঁপন স্পষ্ট। এ ভাই, কে রে তুই? মজা নিচ্ছিস নাকি? উত্তর আসে না। শুধু এক মুহূর্তে শিকলটা ঘুরে এসে আছড়ে পড়ে তার মুখে। এটা দেখে বাকি 3জন ভড়কে যায়। শীতল স্রোত বয়ে যায় মুহূর্তেই। একের পর এক প্রহরে গুদাম ঘর জুড়ে ছড়িয়ে পড়ে অনর্থক আর্তনাদ। কিছুক্ষণ পরেই শান্ত হয়ে যায় আগন্তুক ব্যক্তি। আধমরা হয়ে পড়ে আছে প্রত্যেকে। সে এগিয়ে যায় একজনের নিকট, হাঁটু কেড়ে বসল। অষ্টদয়ের কোণে নিমেষেই ছুটে ওঠে এক ভয়ঙ্কর বিকৃত হাসি। ধীরে ধীরে কোমর থেকে ছুরিটা বের করে আকস্মিক ছুরিটা গেঁথে দেয় লোকটার বাম চোখে। গলা ফাটিয়ে চিৎকার বেরিয়ে আসে এই মাতাল লোকটার। আগন্তুকের মুখে তখনও একই হাসি। পরপরই ছুরিটা বের করে নিজের হাতটার মুছে নিল রক্ত। পুনরায় সমস্ত শক্তি দিয়ে লোকটার গলা ভেদ করে ছুরিটা গেঁথে যায়। এবার আর আর্তনাদ করার সুযোগ পায় না। আগন্তুক ব্যক্তি ঠোঁটের কার্নিশে বাঁকা হাসি ফুটিয়ে রেখেই বলে ওঠে, ভুল জায়গায় হাত দিয়েছিস রে। এ অপরাধেই তোর কলিজা বের করে দেখব ঠিক কতটা বড় তোর কলিজা। তুই আমার জিনিসে নজর দিস। গুদাম ঘরে ঘিরে আছে পুলিশ কোলাহল। বাইরের দিনের আলোয় ঘরটা যেন মৃত্যুপুরী। টেপ দিয়ে চারিদিকে ঘিরে রাখা হয়েছে। ভেতরে ঘন কালচে রক্তের গন্ধ ছড়িয়ে আছে। আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে তদন্ত অফিসার। তার পাশে সমান তালে পান চিবিয়ে যাচ্ছে কনস্টেবল কাবুল আজাদ। মুখে পান, মাথায় টুপি, আর গলায় ঝুলছে একটা ঝলমলে বাঁশের বাঁশি। মনে হচ্ছে যেন মেলা থেকে সদ্য উঠে এসেছে। এক হাতে ডায়েরি নিয়ে কাবুল চক্ষুদ্বয় ছোট করে রক্তমাখা মেঝের দিকে তাকিয়ে বলল, স্যার, এই কেসটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল টাইপের মনে হচ্ছে। দেখেন, রক্তের কালার একটু ডার্ক, মানে এই লোকের হার্ট হয়তো অনেক দুর্বল ছিল। দুঃখের রক্ত বেশি কালচে হয়। কনস্টেবল মুখে হাত দিয়ে হালকা হাসি চাপলো। এতক্ষণ যাবৎ পুরো জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে ব্যস্ত ছিল।
নিবিড়, কাইসার। কিন্তু কাবুলের এই অযথা বকবকানি বিরক্ত হয়ে এবার পাশ ফিরে চাইল। তাকে এভাবেই নিজের দিকে ফিরে তাকাতে দেখে চুপসে গেল কাবুল। মাথা চুলকে পান খাওয়া রক্তিম দাঁত কেলিয়ে একটা বোকামার্কা হাসি দেয়। বিরক্তিতে উচ্চারণ করতে গিয়েও করল না। কণ্ঠে কিছুটা তেজ ঢেলে বলে উঠল, তুমি কি বাজে বোকা বন্ধ করবে কাবুল? না হলে এই মৃতদেহের জায়গায় তোমাকে সেল করে দেব। সরি স্যার, আর একটাও কথা বলবো না। প্যান্টের মতো নিজের মুখও জিপার টানলাম। বিরক্তিতে ঘাড় ঘুরিয়ে নিজের কাজে মনোযোগী হয় নিবিড়। কেসটা কিছুটা জটিলই মনে হচ্ছে। খুনিকে সন্দেহ করার মতো বিন্দুমাত্র চিহ্ন রেখে যায়নি। যে তিনজন বেঁচে আছে তাদের অবস্থাও খুব বেশি সুবিধাজনক নয়। এদের থেকেই যদি খুনির সম্পর্কে কিছু জানা যায় তো ভালো, নইলে কেস আরো জটিল দিকে আগাবে। ভাবনার মাঝেই কর্ণপাত হয় মোবাইল বেজে ওঠার শব্দ। আওয়াজ লক্ষ্য করে সেদিকে ফিরতেই নজরে আসে কথা বলতে থাকা কাবুলকে, যে কিনা পান চিবোতে চিবোতে মনের সুখে কথা বলতে ব্যস্ত। বউ, আজকে মাছের ঝোল মনে হয় খাওয়া হবে না গো। এক মাতালকে কে জানি মাছের মতো কেটে দিয়েছে। ওপাশ থেকে কি বলে শোনা যায় না, তবে কাবুলের মুখের হাসির ঝলক ফুটে ওঠে। ঢিলে হয়ে যাওয়া প্যান্ট উপরে উঠিয়ে নেয়, গমগমে স্বরেই বলে ওঠে, মাথা মোটা, এই মুহূর্তে প্রেমালাপ বাদ দিয়ে এখানে আসো, না হলে তোমার ঝোল রান্না করে সবাইকে গেলাবো। হকচকায় কাবুল ঢোক গেল কিছুটা। বউয়ের সাথে দ্রুত কথা শেষ করে নিবিড়ের কথার মতো কাজ শুরু করে। খুঁটিনাটি পর্যবেক্ষণ করে হাঁপিয়ে ওঠে মুহূর্তেই। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা। পকেট থেকে রুমাল বের করে কপালের ঘামটুকু মুছে নেয়। এর মাঝে পাশে এসে দাঁড়ায় কনস্টেবল লতিফ। মাথা চুলকে ফিরে তাকায় কাবুলের পানে। স্যার, একটা কথা বলি? একটা কেন, 10টা বলো। স্যার, আপনি তখন বললেন না রক্তের দুঃখ, কিন্তু এটা কেমনে বুঝলেন? কাবুল গলা পরিষ্কার করে গম্ভীর হওয়ার চেষ্টা করে আর চোখে তাকিয়ে কিছুটা গমগমে কণ্ঠে বলে ওঠে, বুঝতে হয়, বুঝতে হয় লতিফ ভাই। বা পুলিশের কাজ মানে শুধু চোখ খোলা রাখা নয়, হৃদয় খোলা রাখা। তারপর আবার এক ঠোঙা থেকে নতুন পান বের করে মুখে পুরে নিল। একটু হাজাহাজি করে আবারও বলল, লতিফ ভাই, দেখছো তো চারজনের অবস্থা? মনে হয় কারো শত্রুতা ছিল, তবে সে চক্ষুদ্বয় কুঁচকে দরজার দিকে তাকিয়ে কিছুক্ষণ দীর্ঘক্ষণ দৃষ্টি রেখেই বলে উঠল, যে ঢুকেছে সে একদম সিনেমার মতো ঢুকেছে। দরজা খুলে ডায়লগ মেরে তারপর হত্যা। মানে এই কিলার সিনেমা দেখে বড় হয়েছে, আমি শিওর। কাবুলের সমস্ত কথায় কানে আসে নিবিড়ের, কিন্তু কোনো প্রকার শব্দবিহীন এগিয়ে যায় মৃত ব্যক্তির সামনে। হাঁটু গেড়ে বসে রক্ত শুকানো মেঝেটার দিকে নেত্রযুগল কিছুক্ষণ স্থির করে। পরক্ষণেই তার গালে হাত দিয়ে একবার ডানে একবার বামে মাথা ঘুরিয়ে দেখল। নিরলস ভঙ্গিতে কিছুক্ষণ গভীরভাবে চোখ বুলিয়ে নেয়। পরপরই দুর্বোধ্য হাসি ফুটে ওঠে নিবিড়ের ঠোঁটের কোণে জুড়ে। লাশে দেখে স্থির দৃষ্টি রেখে কাবিলের উদ্দেশ্যে বলে ওঠে, এখানেই তো বসেছিল কিলার। রক্তের ছিটে বলছে ছুরিটা ডান দিক থেকে গেঁথেছে, মানে কিলার বাম হাত ব্যবহার করেছে। হতেও পারে সে বামহাতি। আনন্দরা প্রস্ফুটিত হয় কাবুলের মুখশ্রী জুড়ে। হঠাৎ করেই মুখের পান থুতু ফেলে হেসে বলে ওঠে, কিলার তো দেখি আমার মতোই বামহাতি মানুষ, খুব বুদ্ধিমান। তুমি বুদ্ধিমান? হাই, আজকেই জানলাম। কাবুলের মুখখানা চুপসে যায়, আর কোনো বাক্য ব্যয় করে না। চুপচাপ ভদ্র মানুষের মতো দাঁড়িয়ে থাকে। এরই মাঝে শ্রবণ শক্তিতে এসে বাড়ি খায় নিবিড়ের তীক্ষ্ণ কণ্ঠস্বর। একে কেন মারা হয়েছে বুঝছি, কোনো চিহ্নই পেলাম না কিছুর। আজকে আপাতত এখান থেকে যাওয়া যাক, কালকে আবার ঘেটে ঘুটে দেখা যাবে। কথাটুকু বলে উঠে দাঁড়ায় নিবিড়। সবাইকে প্রমাণগুলো সংগ্রহ করতে বলে বেড়ে যায় দ্রুত কদমে। পাশেই আর এক পুলিশ একটা ব্যাগে প্রমাণ তুলছে, একটা ছুরি, কিছু লোহা আর পুরনো শিকলটা যেটা দিয়ে তাদের আঘাত করা হয়েছে। আমার একদৃষ্টে তাকিয়ে থাকে, তারপর বিড়বিড় করে বলে, শিকল মানে বাঁধন, মানে সম্পর্ক, মানে কেউ কাউরে ছাড়ে নাই। স্যার, এই কথাগুলোর মানে কি? মানেই তো খুঁজতেছি লতিফ ভাই। বলে পান চিবোতে চিবোতে বের হয়ে যায়।
তারপর পিছু লতিফও আসে। বাইরে গরম বাতাস বয়ে যাচ্ছে। হেঁটে হেঁটে গেট পর্যন্ত এসে কাবুল থামে। ঠোঁটের কোণে হালকা হাসি দিয়ে বলে ওঠে, দেখো লতিফ ভাই, আমি বাজি ধরলাম এই কেসে একটা মেয়ে জড়িত আছে। মেয়েরা না থাকলে পুরুষরা এত পাগলামি করে না। লতিফ কৌতূহলী হয়ে ওঠে, কিছুক্ষণ তাকিয়ে থাকে কাবুল নামক মানুষটার পানে। বুঝে আসে না কেন বললো এমন কথা। কৌতূহল রাখতে না পেরে শেষমেশ বলেই উঠল, স্যার কেমনে বুঝলেন? এভাবেই। নিকষ কৃষ্ণ রজনীর প্রহর চলছে। বাহিরে বয়ে চলেছে রাতের শীতল হাওয়া। মনের সুখে দুলে চলেছে কক্ষের পর্দাগুলো। চার দেওয়ালের চারপাশে ছড়িয়ে পড়ছে অন্ধকার ড্রিম লাইটের স্বল্প আলোয়। ডাগর ডাগর আঁখি মেলে মন দিয়ে পায়রা দিদার ভূতের গল্প শুনতে ব্যস্ত। ক্ষণে ক্ষণে শরীরে কাটা দিয়ে উঠছে, তবুও মন দিয়ে শ্রবণ করছে প্রত্যেকটা বাক্য। তার পাশে গুটিসুটি মেরে আছে আরশিল। পায়রার এক হাত জড়িয়ে সেও মন দিয়ে গল্প শুনতে যাচ্ছে। কিছুক্ষণ পর পর আবার বাচ্চাদের মতো লাফিয়ে উঠছে, যেন দিদার গল্পের ভয়ের চরিত্রটা ঠিক তাদের সামনেই উপস্থিত হয়ে পড়ে। এরই মাঝে দিদা গলা নামিয়ে রহস্য ভরা স্বরেই বললেন, এই খাটটার তলায় একসময় থাকতো নিতাই ভূত। দিন শেষে রাতে চুপি চুপি উঠে আসতো, কারো পায়ে আঙুলে ছুঁয়ে দিত, কেউ চেঁচালে আবার নিচে সরে যেত। কেউ কখনো দেখতে পায়নি ওর মুখটা। সকলে তাজ্জব বনে তাকিয়ে রইল কিছুক্ষণ। দিদা নিজের চশমা খুলে টেবিলে রাখলেন। ঘরে হঠাৎই বাতাসের হালকা দমকা হাওয়া পর্দাগুলো দুলে ওঠে মৃদুভাবে। আরশিল আঁতকে ওঠে, পায়রার হাত চেপে ধরে। আরশিলের ভিতর চেহারার পানে দৃষ্টি পড়তেই ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে যায়। ওই ওইটা কি খাটটার নিচে নড়ল না পায়রা? পিনপিন নীরবতাকে ভেদ করে সশব্দে কথাটা বলে ওঠে আরশিল। আর এরূপ কথা বাকিটা হেসে ওঠে। ভিতর সন্ত্রস্ত আরশিলের শক্ত করে নিজের মুঠোয় পুরে নেয় পায়রা। কিছুটা চোখ রাঙিয়ে ফিসফিস করেই বলে, শ্শ্, চুপ করুন, দিদা গল্প বলছে। আরশিল মুখ পাকায়। সে কি মিথ্যে বলেছে নাকি? তাকে কেন পায়রা বিশ্বাস করলো না? মনে অভিমানের ছায়া ঘিরে ধরে। তৎক্ষণাৎ মুখ ভেঙচি কিছুটা দূরে সরে বসে পায়রা থেকে। পুরো ব্যাপারটাই লক্ষ্য করে পায়রা। চমকিত নয়নজোড়া মেলে ধরে আরশিলের পানে। আবছা আলোয় আরশিলের ফুলো মুখটা দেখে ভ্রু কুঁচকায়। নিজে থেকে এগিয়ে গিয়ে আরশিলের বাহু পুনরায় জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে দৃষ্টি ঝুঁকিয়ে তার দিকে তাকায় আরশিল। আকস্মিক পায়রা কোমর আঁকড়ে সম্পূর্ণ নিজের সাথে মিশিয়ে নেয়। ঈষৎ হেলে পড়ে চিকন চাকন দেহটার পানে। হৃদস্পন্দনের গতি বেড়ে যায় নিমেষেই। তাও মুখ দিয়ে একটু শব্দটি করে না। কিছুটা পিছিয়ে যেতে চায়, তবে তা সম্ভব হয়ে ওঠে না আরশিলের জন্য। এমন সময় খাটের ওপাশ থেকে ঠক ঠক শব্দ হলো। সবাই একসাথে চমকে ওঠে। দিদা মুখের কোণে মুচকি হাসি টেনেই বলে, নিতাই এসে গেছে মনে হয়। এইবার আর আরশিলের ধৈর্য রইল না। সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে খাট থেকে দুহাত দূরে লাফ দিল। মুখ কিছুটা হা হয়ে চিৎকার করে উঠল, দিদাই, নিতাইকে আগে বলে দাও আমি কিন্তু সৎ মানুষ, আমাকে যেন না নেয়। তৎক্ষণাৎ কক্ষে হাসির রোল পড়ে যায়। পায়রা ড্যাব ড্যাব করে কিছুক্ষণ তাকিয়ে রয়। এই লোকটা এতটাই ভীতু। বাড়ির ছোট সদস্য রুশদি নিজেও হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। ঈশিতা হাসতে হাসতেই বলে ওঠে, দেখো, আসিল ভাইয়া নিজেই একটা ভিতুর ডিম, পায়রাই বরং সাহসী। দিদা নিজেও কিছুক্ষণ আশিলের বাচ্চামি দেখে হাসে। এবার কিছুটা গম্ভীর হওয়ার ভান করেই বলে ওঠে, ভূত শুধু ভয় পায় না, সাহসী মানুষকে শ্রদ্ধা করে। তাহলে নিতাই নিশ্চয়ই এখন ভাইয়ার শ্রদ্ধা করছে। পুনরায় কক্ষে সকলের হাসিতে মুখরিত হয়। এবার পায়রাও বাদ চায় না। সকলের তালে তালে নিজেও হেসে ওঠে। আরশিলের ভ্রু কুঁচকে যায় আপনা আপনি। পায়রাকে হাসতে দেখে ক্ষেপে বলে ওঠে, হাসো হাসো, রাতে কারো খাটের নিচে যদি নড়াচড়া হয় তখন বুঝবা। গল্প করতে করতে প্রায় মাঝরাত ঘনিয়ে আসে। বাইরে শীতল হাওয়া আর জোরে বইছে। ঘরের পর্দা এখনো দুলছে সামান্য। দিদা মৃদু গলায় শেষ গল্পটা বলতে বলতে বলে ওঠে,
ভূত টুত বলে কিছু নেই রে বাপু, মানুষই সবচেয়ে ভয়ঙ্কর। আকস্মিক অদ্ভুত হাসি খেলে যায় আরশিলের ঠোঁট জুড়ে, যা অন্ধকারে কারো নজরে আসে না। সবাই নিজের মতো ব্যস্ত গল্প শুনতে। যা করার তাড়াতাড়ি করো, বিয়ের পর আশিলের মাঝে অনেক পরিবর্তন চলে আসছে। বাক্যটা উচ্চারণ করেই থেমে গেল মানুষটা। কণ্ঠে ছিল এক অদ্ভুত আশঙ্কার কম্পন। চারপাশে অন্ধকার। একটা পুরনো বাড়ির নিচতলার ঘরে তারা পাঁচজন বসে আছে। বাতাস ভারী হয়ে আছে স্যাঁতসেঁতে গন্ধে। দেওয়ালের ফাঁক দিয়ে মাঝে মাঝে ছিচি পোকার ডাক ভেসে আসে। আলো বলতে টিমটিমে একটা কেরোসিন বাতি জ্বলছে কক্ষ জুড়ে। তার কাচের ভেতরে জমে থাকা ধুলোর ছায়া পড়ছে পাঁচজনের মুখে। কেউ একে অপরের দিকে তাকাচ্ছে না। মাঝের জন হঠাৎই নিচু স্বরে বলল, তুই কি নিশ্চিত? মানে ওকে সত্যি পাগল বানানোর দরকার আছে? চোখ তুলে তাকালো সামনের চেয়ারে বসে থাকা আর এক ব্যক্তি। কিছুক্ষণ চুপচাপ ভাবতে থাকে। পরক্ষণে ঠোঁটের কোণে ঠান্ডা এক হাসি খেলে যায়। ওর মতো মানুষকে যদি আমরা পাগল না বানাই তবে কে? ওর চোখ অনেক কিছু দেখে ফেলেছে। এই ঘরটা সব জানে সে। কথা শেষ হতেই ঘরের কোণে হঠাৎ ঠাস করে কিছু একটা পড়ার শব্দ হয়। সবাই একসাথে চমকে উঠল। বাতির শিখা হালকা দুলে ওঠে। সকলে হকচকায় মুহূর্তে। একজন ভয়ে কাপা গলায় বলে ওঠে, কে কে ওখানে? আরো যেন পায়ের শব্দ পাওয়া যায়। সকলেই ভাবতে থাকে আপন মনে, এখানে তো এখন কারো আসার কথা না। এর মাঝে একজন সামনে বসে থাকা ছেলেটাকে প্রশ্ন করে, তুই দরজা বন্ধ করেছিলি তো ঠিকঠাক? রাতের কালো অম্বর গরম গরম শব্দে থেমে যায়। মধ্যরাতের বজ্রপাতের শব্দে ভৌতিক পরিবেশ তৈরি করতেই যথেষ্ট। পুরনো বাড়ির নিচতলায় অবস্থানরত পাঁচজন ব্যক্তি অধিক আগ্রহ নিয়ে দরজার পানে দৃষ্টিপাত করে আছে। পায়ের শব্দ কিছুটা কাছাকাছি এসে পৌঁছাতেই সকলে নড়ে চড়ে বসে। ধীরে ধীরে সেখানে উপস্থিত হয় এক ব্যক্তি। তাকে দেখা মাত্র সকলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের মধ্য থেকে একজন কিছুটা বিরক্তি ফুটিয়ে বলে ওঠে, আজব মানুষ তো আপনি, সবসময় এমন ভূতের মতো আগমন করেন কেন? সামনে থাকা আগন্তুকের অধর কোণে কিছুটা বাঁকা হাসি ফুটে ওঠে। এগিয়ে সে চেয়ার টেনে তাদের পাশেই আরাম করে নিজের জায়গা দখল করে নেয়। শিকারীর মতো দৃষ্টি দিয়ে পুরো জায়গাটা একবার পর্যবেক্ষণ করে নেয়। পরক্ষণে উপস্থিত পাঁচজনের মধ্যে থাকা সবচেয়ে বুদ্ধিমান যুবকের উদ্দেশ্যেই বলে ওঠে, কি ব্যাপার, তোমাকে আজকাল নজরেই পড়ে না? আবার কার দিকে নজর দিচ্ছ? আড়াআড়ি করে কিছুটা অলসতা ঝেড়ে নেয়। তারপর শরীর টান টান করে সামনে থাকা ব্যক্তির পানে তাকিয়ে কুটিল হাসি দেয় কিছুটা। আর সিলের বউটা দেখতে কিন্তু হেব্বি। আরে বয়সও কম। ওই বেটা পাগলের সাথে থেকে মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যাবে, তাই আর কি। এটুকু বলেই শব্দ করে হেসে ওঠে। তার এহেম কথা বাকি চারজনের চক্ষুদয় চকচক করতে শুরু করে। কিছু প্রহর কাটে নিস্তব্ধতায়। সামনে থাকা ব্যক্তি কোনো বাক্য ব্যয় না করে উঠে দাঁড়ায়। আস্তে আস্তে কদম ফেলে এগিয়ে যায় দরজার পানে। কদম ফেলে যেতে যেতেই বলে ওঠে, ওর সাথে যা ইচ্ছা করো, আমার দেখার বিষয় না। কিন্তু আমার কাজ ঠিকঠাক না হলে তোমাদের সব কটা জেলে পাঠানোর অস্ত্র আমার কাছে আছে, মনে রেখো। কথাটুকু শেষ করতে সকলের গলা তরল শূন্য হয়ে পড়ে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ভয়েরা হানা দেয়। তবে কিছুটা চেঁচিয়ে ওঠে বুদ্ধিমান যুবকটি, এই বলটা আরো বেশি প্যারা দিচ্ছে। বেশি উঠলে এর টপকে দেবো একদম। এই বউ, খাটের নিচে ভূত থাকলে কি করবে তখন? আরশিলের থেকে এমন প্রশ্ন মোটেও আশা করেনি। নেত্রযুগল কিছুক্ষণ পিটপিট করে চাইল আরশিলের পারে। পরক্ষণেই দৃষ্টি ঘুরিয়ে পুনরায় বিছানা গোছাতে মনোযোগী হয়। পায়রার এহেম কাণ্ডে ভ্রু কুচকায় আরশিল। তাকে কি পাত্তা দিল না। অতি সন্তর্পণে এগিয়ে যায় পায়রার নিকট। সামনে গিয়ে বসলেও পায়রার মাথা নিচু করে কাজ করতে ব্যস্ত থাকে। এবার আরশিল নত চিবুককে হাত রেখে পায়রার মুখটা উঁচু করে
এতে ফাঁকা ঢোক গেলে সে আশিল রাগান্বিত স্বরে বলে ওঠে। তোমাকে আমি কি বলেছি তুমি কি শুনতে পারছো না? তুমি কি বয়রা? আজগুবি কথা বলে আমি কি বলবো? কথাটুকু বলে নিজের চিবুকে থাকা হাতটা সরিয়ে নেয়। পুনরায় ব্যস্ত হয়ে পড়ে বিছানা ঠিকঠাক করতে। আশিলের ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে এলো, সাথে ঢের অভিমান জমা হয় চেহারায়। কিছুটা সরে গিয়ে অন্য পাশে ফিরে টান টান হয়ে শুয়ে পড়ে। পায়রা চমকিত হয়ে তাকালো আশিলের পানে। ভাবনান্তর হয় তার দৃষ্টি। লোকটা কি তার উপর রাগ করলো, না হলে হুট করে এভাবে শুয়ে পড়লো কেন? কিছুটা এগিয়ে কি আশিলের কাঁধ ঝাঁকিয়ে বলে ওঠে। এই বর, আপনি কি আমার উপর রাগ করলেন? এদিকে ফিরুন না। হাতটা ঝাপটা দিয়ে সরিয়ে দেয় আশিল। মুহূর্তেই চোখ ক্ষুধায় অশ্রুসিক্ত হয়ে পড়ে। পায়রা চোখ বের করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। হাত দিয়ে নেত্রযুগল মুছে পুনরায় আশিলের বাহুতে হাত রাখে। ঠেলতে ঠেলতে বলে ওঠে। উঠুন না, আমার সাথে কথা বলুন। আমি আপনার সব কথা শুনবো তো। উঠুন। তৎক্ষণাৎ উঠে বসে আশিল, বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে। কিঞ্চিত সময় বসে থাকে সেভাবেই, আর চোখে খানিকটা তাকিয়ে নড়চড়ে বসে। মায়াময় কণ্ঠে বলে ওঠে। কথা বলবো, কিন্তু এর আগে আমাকে জড়িয়ে ধরো। অবিন্যস্ত দৃষ্টি নিক্ষেপ করে পায়রা। এলোমেলো দৃষ্টিতে আশেপাশে নজর দেয়। অতিরিক্ত লাজুক স্বভাবের তরুণ, জড়িয়ে ধরাটাও তার কাছে কঠিন মনে হচ্ছে। তবুও কিছুটা সাহস নিয়ে এগিয়ে যায়। আশিলকে হালকা হাতে জড়িয়ে ধরতেই হৃৎপিণ্ড নামক যন্ত্রটা দ্রুত বেগে ছুটতে শুরু করে। আকস্মাৎ আশিল শক্ত করে তাকে বুকে জড়িয়ে নেয়। লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে পায়রা। হার্টবিট বেড়ে যায় অস্বাভাবিক ভাবে। শরীরের কম্পন ঠেকাতে পারে না। কাঁপতে কাঁপতে লজ্জা জলাঞ্জলি দিয়ে আরশিলকে আঁকড়ে ধরে। হঠাৎ করেই আরশিলের শ্বাস প্রশ্বাসে এক অদ্ভুত পরিবর্তন আসে। বুকে পায়রাকে আঁকড়ে রাখলেও তার শরীরটা ধীরে ধীরে শক্ত হয়ে উঠছে। আরশিলের হাতের বাঁধন তীব্র থেকে তীব্র হতে থাকে। হকচকায় পায়রা। এত জোরে চেপে ধরায় ব্যথায় চোখ ক্ষুধায় খিচে ফেলে। কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে। আহ, কি করছেন বর? লাগছে আমার। তুমি জানো পায়রা, আমি কখনো কাউকে ভাগ করতে পারি না। যাকে একবার ছুঁই সে শুধু আমার হয়। সেখানে তোমাকে অন্য কারো হওয়া তো দূরে থাক, তোমার নিঃশ্বাসের ভাগ দিতেও আমি প্রস্তুত না। হতভম্ব, বিস্মিত, অবাকতা সকল শব্দের দেখা মিলল পায়রার চেহারায়। গলা শুকিয়ে আসে নিমেষেই। দুহাতের মধ্যে আটকানো অবস্থায় শ্বাস নেওয়াটাও কষ্টকর হয়ে উঠেছে। এভাবে চেপে ধরায় ব্যথায় এবার চক্ষু যুগল অশ্রুতে সিক্ত হয়। কাপড় ঠোঁটে শুধু বলতে পারে। আপনি কি বলছেন এইসব? ছেড়ে দিন, আমি শ্বাস নিতে পারছি না। আশিলের দুই চোখের মনি তখন ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। নিঃশব্দ বজ্রপাতের আলোয় তার চক্ষুদয়ে ঝিলিক দিচ্ছে ভয়ঙ্কর উন্মাদনা। ঠোঁটের কোণে বিকৃত এক হাসি ফুটে ওঠে। সে পায়রার চিবুক চেপে ধরে ফিসফিস করেই বলে। শ্বাস নিতে পারছো না? আমি যদি সত্যিই তোমার শ্বাস বন্ধ করে দেই তাহলে কেমন হয় প্রাণ? তখন তো তুমি ওই আরশিলের কাছেও যেতে পারবে না। পায়রার বুকের ভেতর ধক করে ওঠে। ঠান্ডা ঘাম গড়িয়ে নামে কপাল বেয়ে। কপাল গলায় বলে ওঠে। আপনি এমন হচ্ছেন কেন আরশিল? আপনি তো এমন ছিলেন না। আরশিলের ঠোঁট হালকা নড়ে। কথাটা শুনে ধীরে ধীরে হাত তুলে নেয় পায়রার গাল থেকে। কিছু মুহূর্তেই আবার শক্ত করে ধরে। তার আঙুলের চাপ এতটাই প্রবল যে পায়রার নিঃশ্বাস আটকে আসে। এক মুহূর্তের জন্য চোখ দুটো লালচে আভায় জ্বলে ওঠে। দাঁতে দাঁত চেপে ধরে শক্ত কণ্ঠে বলে ওঠে। তোমাকে বলিনি জান ওই আরশিলের থেকে দূরে থাকবে? তাহলে কোন সাহসে তুমি ওকে জড়িয়ে ধরো প্রাণ? একটু ঢিলে করতে পায়রা মুহূর্তে দূরে সরে যায়। এক পাশে দাঁড়িয়ে গাল চেপে ধরে ব্যথায় দুকড়ে কেঁদে ওঠে নিমেষে। মানুষটা আস্ত একটা পাষাণ, কিভাবে তাকে কষ্ট দেয়। পায়রাকে এভাবে কান্না করতে দেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে আশিল। কিছুটা স্বাভাবিক হয়ে পায়রাকে স্পর্শ করতে গেলে দূরে সরে যায় পায়রা। এটা দেখেই আরশিলের ওষ্ঠের কোণ জুড়ে তার ছেলের হাসি ফুটে ওঠে। মেঝেতেই হাঁটু গেড়ে বসে পড়ে কোনো বাক্য ব্যয় না করে। এভাবে কেটে যায় কিছু মুহূর্ত।
পায়রা কিছুক্ষণ আনমনে কান্না করে উঠে দাঁড়ায়, গুটি গুটি পায়ে এগিয়ে যায় আরশিলের নিকট। তখনও নেত্রযুগল অশ্রুতে সিক্ত হয়ে আছে। আরশিলের কাছে গিয়ে কিছু না বলে আরশিলের হাত সরিয়ে বুকে মাথা রাখে। চমকে যায় আরশিল, নিজের বুকের মাঝে বিড়াল ছানার মতো কাঁদতে থাকা পায়রাকে দেখে। মনে আনন্দরা দোলা দিয়ে ওঠে। নাসারন্ধ্রে হুড় হুড় করে প্রবেশ করে পায়রার চুল থেকে ভেসে আসা মিষ্টি ঘ্রাণ। নিজের মাঝে সম্পূর্ণ ঘ্রাণটুকু টেনে নেওয়ার চেষ্টা করে। আনমনে নিজের মনে আওড়ায়, আমি যতবার তোমাকে ভুলতে চেয়েছি ঠিক ততবার তুমি নতুন করে আমায় ধ্বংস করেছ প্রাণ। নাক টানতে টানতে এবার পায়রা আরশিলের বুকে জোরে চিমটি কাটে। বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব করে সঙ্গে সঙ্গে আরশিল মাথা নুয়ে চাইল। আরশিলের বুকে নাক ঘষে পায়রা অদূরে কণ্ঠ বলে ওঠে, এটা হলো আমাকে ব্যথা দেওয়ার শাস্তি। এই টি শার্টটা এবার আপনি ধুবেন। হ্যাঁ। পায়রার আহ্লাদী কণ্ঠ শুনে আরশিলের ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে পায়রা সেই হাসির পানে। আরশিলের দৃষ্টিতে ধীরে ধীরে মাদকতা ছড়িয়ে পড়ে। পায়রার কান্নায় রক্তিম হাওয়া। মুখশ্রীতে দৃষ্টি রেখে নিজের সাথে কিছুটা চেপে ধরে, কিছুটা দূরত্ব কমিয়ে নিজের দিকে টেনে নেয় পায়রাকে। লজ্জায় আড়ষ্ট হয়ে পায়রা। আরশিল যত এগিয়ে সে তার বুকের দুঃখকানি তত বেড়ে যায়। নিজের নরম ওষ্ঠ দুটো আঁকড়ে ধরে আরশিল। পায়রা স্তম্ভিত হয়ে যায়। অল্প স্বল্প নড়ে চড়ে উঠতেই পায়রা হাত দুটো মুঠোয় পুরে নিজের সাথে আরো খানিকটা চেপে ধরে। অভ্যন্তরে ঝড় বয়ে যায়। অনুভূতিরা বেসামাল হয়ে ধীরে ধীরে রাত পেরিয়ে প্রভাতের আলো সবে ফুটে উঠেছে। এই সকাল ঘুমাতে ব্যস্ত থাকলেও হসপিটালের করিডোরে অপেক্ষায় দাঁড়িয়ে অফিসার তামজিদ আর কাবুল। উদ্দেশ্য আহত ব্যক্তিদের স্বীকারোক্তি নেওয়া। তিনজনের মধ্যে একজনের জ্ঞান ফিরেছে বিধায় সাথে সাথে হসপিটালে এসে উপস্থিত হয়েছে দুজন। এরই মাঝে ডাক্তার এসে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। প্রথমেই ভেতরে প্রবেশ করে তামজিদ, তার পিছু পিছু পান চিবোতে চিবোতে কাবুলও প্রবেশ করে। তামজিদ জ্ঞান ফেরা লোকটার কাছে গিয়ে বসে। কিছুক্ষণ তাকে সবকিছু পর্যবেক্ষণ করে বলে ওঠে, আপনাদেরকে এভাবে মেরেছে আপনি বলতে পারবেন? লোকটা কোনো উত্তর করে না, শুধু ট্যাপ ট্যাপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর কিছুক্ষণ পর পর ব্যথায় কুঁকড়ে ওঠে। এটা দেখে কাবুলের ভ্রু যুগল কুঁচকে যায়। পান চিবোতে চিবোতে বলে ওঠে, স্যার কি বলছে শোনো না, তোমাদের এভাবে কে ভালোবাসা দিল বলবে তো নাকি? বিরক্তিতে মুখ কুঁচকে যায় তামজিদের। এই ছেলে এত বাজে বকে। রাগী দৃষ্টিতে তাকিয়ে কিছুটা তেজি স্বরেই বলে ওঠে, তুমি কি তোমার বাজে কথা বন্ধ করবে? এটা মোটেও মজা করার সময় নেই কাবুল। হসপিটালে আসছো কিন্তু রাগ উঠলে পিটিয়ে এখানেই ভর্তি করে দিব। তামজিদের এবার সোজা হয়ে বসে, মুখে সেই পুরনো পুলিশের কঠোর ভঙ্গি। কিন্তু কাবুল তো কাবুলই। সে পকেটে হাত ঢুকিয়ে চকলেটের টুকরো বের করে মুখে পুরে নেয়। কাবুল হাফ ছেড়ে কাঁধ ঝাঁকিয়ে বলে ওঠে, আরে ভাই, তুমি কি বলতে পারো না? না বললে কিন্তু আমি তোমার জন্য আরেকটা ইঞ্জেকশন নিয়ে আসবো, তখন দেখবো কিভাবে কিছু না বলে থাকো। তামজিদের কপালে অদৃশ্য এক ভাঁজ গজিয়ে উঠল। কাবুলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে পুনরায় দৃষ্টি দেয় লোকটার দিকে। লোকটা অনবরত ঠোঁট নেড়ে কিছু বলার চেষ্টা করে। হঠাৎ করেই নিভু নিভু স্বরে বলে, উনি সিলভার। তামজিদ কিছুটা আশার আলো দেখে লোকটাকে শান্ত করার চেষ্টা করে বলে ওঠে, শান্ত হন, আপনার ঠান্ডা মাথায় সময় নিয়ে বলার চেষ্টা করুন, সমস্যা নেই। কাবুল তখনই তার মুখ লম্বা করে পান বের করে মুখে নেয়। পান চিবোতে চিবোতে ভীষণ গম্ভীর ভঙ্গিতে বলে, স্যার লাভ নেই, এই বেটা কিছুটি বলবে না, অযথা সময় নষ্ট করাবে। তামজিদ একবার আর চোখে কাবুলকে দেখে, তারপর হালকা ফুঁসে ওঠা কণ্ঠে বলে, তুমি যদি তোমার ওই ভাঙ্গা রেডিও আরেকবার চালু করো তোমার খবর আছে বলে দিলাম। তামজিদ এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। টেবিলের কোণে পড়ে থাকা ফাইলটা গুটিয়ে রাখলো পাশে। আলোটা একটু ঝাঁকিয়ে দিল লোকটার মুখের দিকে। দুর্বল চোখ দুটো নিস্তেজ হয়ে আছে কিছুটা, তবুও সেখানে একরাশ আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে। কাবুল চুপ করে বসে আছে এবার। তামজিদের চেহারা দেখে আর বাড়াবাড়ি করার সাহস পায় না।
তামজিদ নিচু স্বরে প্রশ্নটা করে। উনি সিলভার? তারপরে একটু বলার চেষ্টা করুন। লোকটা গিলতে থাকা শ্বাসের ফাঁকে ঠোঁট নাড়ে। গলা শুকিয়ে গেছে, একটা কাপা শব্দ বেরোয় শুধু। উনি সিলভার? ব্লেড মানে কি? উনি কে? কোথায়? তামজিদের চোখ ঝলসে ওঠে। সে সামনে ঝুঁকে আসে কিছুটা। লোকটা ঠোঁট কাঁপতে থাকে, কিন্তু গলা দিয়ে আর শব্দ বেরোয় না। বুক ওঠানামা করছে দ্রুত। হঠাৎই সে অদ্ভুতভাবে চমকে ওঠে, যেন কিছু ভীতিকর স্মৃতি হঠাৎ ফিরে এসেছে। চোখ দুটো বড় বড় হয়ে যায়। তামজিদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় লোকটার পানে। লোকটার হাব ভাব লক্ষ্য করে কাবুলের উদ্দেশ্যেই বলে। কাবুল, জানালা বন্ধ করো। কাবুল উঠে জানালা বন্ধ করতে যায়, কিন্তু ঠিক তখনই এই লোকটা হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে বসে। শরীর কাঁপছে, চোখ দুটো এক দৃষ্টে ছাদের দিকে তাকানো। তামজিদ দ্রুত তার কাছে গিয়ে কাঁধ চিপে ধরে। কি হয়েছে? আপনি স্বাভাবিক হন। ডক্টর, জলদি আসুন। তারপরই নিস্তব্ধতা। মুহূর্তেই শরীরটা ধরে পড়ে পাশের দিকে। যন্ত্রে সংযুক্ত হার্টবিট মনিটরে এক সরলরেখা টানা পড়তে শুরু করে। কাবুল হতভম্ব, মুখের পান থেমে গেছে সাথে সাথে। ঠোঁটের কোণে অবকথা ফুটিয়ে বলে ওঠে। স্যার, এ তো গেল। তামজিদের চোয়াল শক্ত হয়ে যায়। নিঃশব্দে এক পা পিছিয়ে দাঁড়িয়ে বলে। গেল সূত্র রেখে গেছে। কাবুল, সিলভার ব্লেড, এটা কি হতে পারে? বিকেলের আলো তখন নরম হয়ে এসেছে। বাগানের শীতল বাতাসে ফুলের গন্ধ মিশে একাকার। চারপাশ একদম শান্ত। গাছের পাতা দুলে উঠছে বাতাসের শীতল ছোঁয়ায়। বিকেলে নরম হাওয়া ছুঁয়ে যায় পায়রার সমস্ত কায়া জুড়ে। বাগানে আসতেই সম্মুখীন হলো ঈশিতার। এতক্ষণ পুরো বাড়ি চক্কর কেটে তাকেই খুঁজেছে সে। পায়রার চারপাশে একবার নজর দিয়ে তার দিকে এগিয়ে যায়। বাগানের চেয়ারের উপর বসে মোবাইল চালাতে ব্যস্ত ছিল ঈশিতা। আকস্মিক ডাক শুনে পিছে ঘুরে পায়রাকে দেখতে পায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে স্মিত হাসি। আরে ভাবি, তুমি এখানে এসে বসো। শাড়ির আঁচল খানিকটা টেনে সেদিকে অগ্রসর হলো পায়রা। সকালে স্নিগ্ধ বাতাস ছুঁয়ে দিচ্ছে অনবরত বিরামহীন। ঈশিতার পাশে বসে সরাসরি দৃষ্টি তাক করে তার পানে মিহি স্বরেই বলে ওঠে। তোমার সাথে আমার কিছু কথা আছে আপু। কি কথা? তার এই ছোট্ট কথার প্রত্যুত্তর করতে দ্বিধায় ভুগছে পায়রা। সে তো আরশিলের ব্যাপারে জানতে এসেছে, কিন্তু কিভাবে বলবে কথাগুলো গুছিয়ে উঠতে পারছে না। মস্তিষ্কটাও যেন অচল হয়ে গেছে। পুনরায় ঈশিতার কথায় বাক ফিরে তাকালো ও। কিছুটা ঢকিলে নিজেকে শান্ত করে কিঞ্চিত পরক্ষণেই আপন মনে বলে উঠল। তোমার ভাইয়া কেমন অদ্ভুত ব্যবহার করে তুমি জানো? তার মাঝে আমি কয়েক ধরনের ব্যবহার লক্ষ্য করেছি। কখনো স্বাভাবিক একজন মানুষের মতো ব্যবহার করে, আবার কখনো ছোট্ট একটা বাচ্চা। এটুকু বলেই থেমে যায় পায়রা। ইতস্তত অনুভব করে সে, কিন্তু ততক্ষণে ঈশিতার মুখশ্রীতে অন্ধকার ভিড় জমায়। তার বুঝতে বাকি থাকে না কেন এই কথাগুলো বলছে। তাও পায়রার পুরো বাক্য শোনার অপেক্ষায় থাকে। এর মাঝে শ্রবণ শক্তিতে বাড়ি খায়। কখনো খুব রাগী ব্যবহার করে, তখন আমি ওই মানুষটার সাথে এই রাগী মানুষটাকে মিলাতে পারি না। কিন্তু এমন হওয়ার কারণটা কি বলতে পারবে আমায়? তোমাকে সেদিন ভাইয়ার ব্যাপারে বলতে চেয়েছিলাম ভাবি। কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকে পায়রা। মনের মধ্যে কৌতূহল এসে জমা হয়। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই ঈশিতা আপন মনে বলতে শুরু করে। কলেজের কৃষ্ণচূড়া গাছের নিচে অপেক্ষারত লাবণীর গরমে বেহাল দশা। সে কখন থেকে অপেক্ষা করছে তার প্রিয় মানুষটির জন্য, কিন্তু তার আসার কোনো খবরই নেই। গরমে মস্তিষ্ক টকবক করছে যেন। এর মাঝে দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত হয় মানুষটা। কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি। আর আরশিল, এতক্ষণে তোমার আসার সময় হয়েছে। সরি জান, একটু লেট হয়ে গেল। প্লিজ রাগ করো না। কথাটুকু বলেই হাঁটুতে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়। কলেজের গেটে টুকু পেরিয়ে ছুটে এসেছে। লাবণী অভিমানে চক্ষুদয় ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে। আরশিল মনে মনে ঢোক গিলে এগিয়ে যায়। এই মেয়েটা যেমন ভয়ঙ্করী, তেমনি অভিমানীও। সর্বক্ষণ অভিমান ভাঙাতে ভাঙাতেই তার জান বের হয়ে যাওয়ার অবস্থা হয়।
কাছে যেতেই লাবণী ধুম করে একটা কিল বসিয়ে দিল আরশিলের বক্ষস্থলের মাঝে। নেত্রযুগল কুঁচকে যায় আরশিলের। ভাবলেশহীন হয়ে দাঁড়িয়ে থাকে লাবণী। আরশিল বুক ডলতে ডলতে ঠোঁট উল্টিয়ে জিজ্ঞাসা করে, মারছো কেন? ব্যথা পাই তো। ব্যথা পাওয়ার জন্যই তো দিয়েছি। ক্লাস শুরু হয়ে গেছে আর তুমি মাত্র এলে। আরশিলের অধর যুগল প্রসারিত হয়, যেন হাতে চাট পেয়ে গেছে। মুহূর্তে খুশিতে চিকচিক করে ওঠে আঁখি পড়ল। লাবণীর নরম হাতখানা নিমেষেই নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। লাবণীকে টানতে টানতে আনন্দিত স্বরেই বলে ওঠে, চলো আজকে আর ক্লাস করব না। সারাদিন আমরা ঘুরে বেড়াবো আর কলেজ ছুটির সময় হলে বাসায় চলে যাব। অবাক হয় লাবণী। এই ছেলের মাথা ঠিক আছে, এখন তাও আবার ঘুরতে। কিছুটা রাগান্বিত কণ্ঠেই বলে ওঠে, তোমার কি মাথা গেছে? কিছুদিন পরেই আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজকে লাস্ট ক্লাস, এটাও মিস দিব কিভাবে? আরশিলের পদচারণ থমকে যায়। এক পলক চাইলো লাবণীর পানে, পুনরায় যেতে যেতে বলে ওঠে, আজকেই সুযোগ লাবু, কারণ কিছুদিন পরীক্ষা শুরু হলে দেখা হওয়ার সুযোগ নেই। তারপর লম্বা সময় তুমি বাসাতেই থাকবে, আর তোমার যেই বাপ, দেখা হওয়ার চান্স জিরো। লাবণী আর অমত পোষণ করে না। আরশিল ঠিকই বলেছে, লম্বা একটা সময় তাদের দেখা হওয়ার সুযোগ নেই। তাই আর কথা না বাড়িয়ে আরশিলের পিছু পিছু নিচেও ছুটতে থাকে। এইটুকু বলেই কিছুটা থামে ঈশিতা। পায়রার অন্তঃস্থল কেঁপে ওঠে প্রচন্ড ভাবে। তার মানে আরশিলের জীবনে আগে কেউ ছিল? তার জন্যই কি আরশিলের এমন অবস্থা? কথাটা ভাবতেই বক্ষের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হয়, সাথে চক্ষুদয় ছলছল করে ওঠে। পায়রা অশ্রুসিক্ত কণ্ঠেই বলে ওঠে, থেমে গেলে কেন আপু? তারপর কি হলো বলো না। ঝিরিঝিরি বৃষ্টি শীতল করে দিচ্ছে পুরো প্রকৃতিকে। রাতের ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে রুমের প্রত্যেকটা কোণে কোণে। বৃষ্টি জিনিসটা খুব পছন্দ আরশিলের। শান্তিতে একটা ঘুম দেওয়া যায়। তার মধ্যে যদি পড়ালেখা নামক প্যারা না থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে তার। এখন আরাম আয়েশে নিমেষেই দিন কেটে যাচ্ছে। লাবণীর সাথে দেখা না হলেও ফোন আলাপে নিয়মিত যোগাযোগ হয়। বিছানার পাশের জানালাটা খোলা, বৃষ্টির ফোঁটা এসে ছুঁয়ে দিচ্ছে আরশিলকে। নেত্রপল্লব এসে ছুঁয়ে দিচ্ছে। নেত্রপল্লব বুঝেই তা আলিঙ্গন করে নিচ্ছে সে। এর মাঝেই ফোনের কর্কশ শব্দে শান্তি মুহূর্তে নষ্ট হয় তার। বিরক্তিতে মুখ কুঁচকে অলস ভঙ্গিতে মোবাইল রিসিভ করে কানে নেয়। আরশিল, লাবণীর ক্রন্দনরত কণ্ঠস্বর কানে সে বাড়ি খেতেই হুড়মুড় করে উঠে বসে আরশিল। মেয়েটার কান্না যেন ভেতরে পীড়া দিয়ে ওঠে। বিচলিত কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে লাবু? কান্না করছো কেন? কাঁদে না যান। কি হয়েছে বলবে তো পাখি? এরূপ কথায় যেন আরো কান্নায় ভেঙে পড়ে অপর পাশের মানুষটা। ফুপানোর শব্দ ভেসে আসে অপর পাশের মানুষটার। আরশিলের মনটা বড্ড কু ডাকছে। কিছুটা আতঙ্কিত হয়ে বলে ওঠে, কি হয়েছে বলবে তো? কান্না থামাও প্লিজ। না বললে কিভাবে বুঝবো বলো? আ- আমার বিয়ে ঠিক করেছে বাবা, পরশুদিন আকদ। আ- আমি আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো আরশিল? আমি এই বিয়ে করতে চাই না আরশিল, প্লিজ আমাকে বাঁচাও, আমি মরে যাব, বিশ্বাস করো। পিনপত নীরবতা বয়ে যায় কক্ষ জুড়ে। নিঃশ্বাসের শব্দ শোনা যায় শুধু, তাও খুব ক্ষীণ। স্থবির হয়ে পড়ে আরশিল। মাথা কাজ করাও বন্ধ করে দেয়। কি করবে সে এখন? মেয়েটাকে সে মারাত্মকভাবে ভালোবাসে। চোখের সামনে ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাবে? না, এ হতে সে দেবে না। কিন্তু তার বয়সই বা কত? কি করবে এখন? এইসব ভেবে মাথা খারাপ হওয়ার জোগাড়। এর মাঝে অপর পাশ থেকে ভেসে আসে সেই নারী কণ্ঠ। কথা কেন বলছো না আরশিল? কিছু তো বলো। আমরা পালাবো লাবু, আর আজকেই পালাবো। শ্রাবণের বৃষ্টিকণা তখনও ধরণীকে ভিজিয়ে দিতে ব্যস্ত। রাত গভীর। শহরের আলোগুলো ক্লান্ত হয়ে নিভে পড়েছে একে একে। অল্প কিছু গাড়ির হেডলাইট এখনো অন্ধকার ভেদ করে চলেছে, কিন্তু চোখে সেসব আলো ছায়া এখন কেবলই আরশিলের চিন্তার রঙে মিশে গেছে।
তার পাশে কাঁপছে লাবণী, কাপড় চোপড় ভিজে একাকার, ঠোঁটের কোণে জমেছে আতঙ্ক। আরশিলের দু হাত শক্তভাবে ধরে আছে মেয়েটি, যেন এই জোড়া হাত তার জীবনের শেষ আশ্রয়। আর কত দূর? লাবণীর কণ্ঠ ভেঙে সে কান্নার ভারে। লাবণীর কথা কর্ণপাত হতেই চোখ ফিরিয়ে তাকায় আরশিল। ফ্যাকাশে চেহারাটা আলোকন করতেই তৎক্ষণাৎ মনে ব্যথাতুর যন্ত্রণা ছড়িয়ে পড়ে। কয়েক পল তাকিয়ে থাকে রক্তশূন্য হয়ে যাওয়া মুখশ্রীর পানি। কিছুটা আদুরে স্বরেই বলে ওঠে, আর অল্পই বাকি পাখি। তোফায়েলের বাসায় পৌঁছালেই আমরা নিরাপদ। ওখানে আন্টিরাও আছে। তোফায়েল আমাদের সাহায্য করবে। রাতটা কাটতেই আমরা বিয়ে করে নিব। তোফায়েল কলেজের পুরনো বন্ধু, সবসময় ঠাট্টা মশকরার মাঝেও একটা দৃঢ় বন্ধন আছে তাদের মাঝে। আরশিলের মাথায় যখন পালানোর সিদ্ধান্তটা এসেছিল তখন প্রথম যে নামটা মনে পড়েছিল সেটাই তোফায়েল। তার কাছে সাহায্য পাওয়া যাবে নিশ্চিত। তারা পৌঁছে শহরের এক প্রান্তে পুরনো লালচে ইটের দোতলা বাড়ির সামনে। দরজায় ঠক ঠক আওয়াজ করতেই দরজা খুলে দেয় তোফায়েল নিজে। আরশিলকে দেখেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, কিন্তু পাশে দাঁড়ানো লাবণীকে দেখেই যেন নিমেষেই হাসিটুকু মিলিয়ে যায়। এই রাতে তোরা একসাথে, তাও এই অবস্থায় কেন? ভিতরে আসতে দে ভাই। লাবণীকে নিয়ে পালিয়ে এসেছি। ওর ঠান্ডা লাগছে। আন্টি রুমে ওকে নিয়ে যা প্লিজ। শুকনো ঢোকিলে তোফায়েল ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বাড়িতে তো মা বাবা নেই, আর সেই সুযোগেই তো তার বন্ধুদের এনে আড্ডা আসর বসিয়েছিল। কিন্তু হঠাৎ মেয়ে নিয়ে আরশিল উপস্থিত হবে, এটা তো সে ভাবতেও পারেনি। তাও কিছুটা দ্বিধা নিয়ে বলে ওঠে, আসাই, তোদের রুম দেখিয়ে দিছি। আম্মু তো একটু পাশের বাসায় গেছে, এক্ষুনি চলে আসবে। ততক্ষণে তোরা ফ্রেশ হয়ে নে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লাবণী। আরশিল লাবণীর হাতখানা শক্ত করে চেপে বাড়ির ভেতর প্রবেশ করে। বাড়িটার ভেতরটা অদ্ভুত নীরব। করিডোরে আলোর রেখা টেনে রেখেছে একমুখী টেবিল ল্যাম্প। তোফায়েল আরশিল আর লাবণীকে দুটো রুম দেখিয়ে দেয়। আরশিল এগিয়ে তার হাত ধরল, চোখে কৃতজ্ঞতা। কোনো প্রকার ইতস্তত না করেই বলে ওঠে, তোকে ছাড়া জানি না এখন কি করতাম। তোকে অনেক ধন্যবাদ দোস্ত, বিপদের সময় এভাবে সাহায্য করার জন্য। তোফায়েল হেসে উঠল কিঞ্চিত, কিন্তু সেই হাসিতে কোথাও যেন হালকা এক অস্বস্তি লেগে আছে। হঠাৎ আর চোখে লাবণীর দিকে তাকিয়ে চক্ষুদয় ফিরিয়ে নেয়। রাত বাড়তে থাকে। বৃষ্টির শব্দ আবার শুরু হয় বাইরে। কাঁচের জানালায় বিন্দু বিন্দু জল জমে কাঁপছে। লাবণী ক্লান্ত, চোখ দুটো ভারী। আরশিল তাকে ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বলে। তোফায়েলও জায়গা প্রস্থান করে তাদের ফ্রেশ হতে বলে। আকস্মিক পায়ের শব্দে আরশিল কপাল কুঁচকে উঠে দাঁড়ায়। এক জোড়া নয়, বরং কয়েক জোড়া পায়ের শব্দ। ঠিক তখনই দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে যায়। চমকে ওঠে আরশিল। দরজার কাছে গিয়ে দেখতে পায় বাইরে থেকে লক করে দেওয়া হয়েছে। লাবণীর কথা মাথায় আসতেই আরশিলের বুকের ভেতর কেমন ঠান্ডা একটা শিরশিরে ভয় ঢুকে যায়। দরজায় অনবরত ধাক্কা দিয়ে চিৎকার করতে থাকে, তোফায়েল দরজা খোল। দরজা কেন নক করেছিস জানোয়ারের বাচ্চা? দরজা খোল বলছি। আতঙ্ক পুরো মুখ জুড়ে ছেয়ে যায় পায়রার। বুকটাও কেমন ধক করে ওঠে। কি হয়েছিল তারপর? তারা কি আরশিল আর লাবণীর কোনো ক্ষতি করেছিল? অস্থিরতা দমাতে না পেরেই বলে ওঠে, বারবার কেন থেমে যাচ্ছ আপু? তারপর কি হলো বলো না। আকস্মিক ঈশিতা কেঁদে উঠল। পায়রা চমকে ওঠে, সাথে বেড়ে যায় হৃদস্পন্দন। কাছে কেন? কি হয়েছিল সেই রাতে? বিছানার এক কোণে বসে চারিদিকে পর্যবেক্ষণে ব্যস্ত ছিল লাবণী। আকস্মাৎ 5 জন পুরুষকে একসাথে প্রবেশ করতে দেখে বক্ষস্থল প্রচন্ড ভাবে কেঁপে ওঠে। দেহের প্রত্যেক ভাঁজে ভাঁজে ভয়রা এসে হানা দেয়। কিছুটা ঘাবড়ে গিয়ে কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, আপনারা এখানে কি করছেন? আর আরশিল কোথায়? একটা যুবক কিছুটা এগিয়ে এসে মাথা থেকে পা পর্যন্ত চক্ষুদয় বুলিয়ে কিছুটা লোভাতুর হাসি দিয়ে বলে ওঠে, তোমার আরশোলিকে তো পাশের রুমে বন্দি করে রাখা হয়েছে সোনা।
চলো এখন আমরা এনজয় করি। আটকে ওঠে লাবণী। তার মধ্যে জুবাইরের এগিয়ে আসাটা ভেতর থেকে কাঁপিয়ে তুলল তাকে। অভ্যন্তরীণে ধক করে ওঠে সাথে সাথে। বিপদের ইঙ্গিত পেতেই নেত্রযুগল অশ্রুতে ভরে যায়। নড়বড়ে পায়ে কয়েক কদম পিছিয়ে যায় লাবণী। মনটা কু ডাকছে তার, চক্ষু কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। সামনে থাকা প্রত্যেকটা পুরুষ নোংরা দৃষ্টি ফেলছে লাবণীর দেহে। আকুতি ভরা কণ্ঠে বলে ওঠে, দয়া করে আমাকে যেতে দিন। আমি আরশিলকে নিয়ে এখান থেকে চলে যাব। প্রমিস, আমাদের কোনো ক্ষতি করবেন না প্লিজ। অট্ট হাসি দিয়ে ওঠে জুবাইর নামক ব্যক্তি। দ্রুত কদমে এগিয়ে যায় লাবণীর অতি নিকটে। লাবণীর গায়ে পাচানো ওড়নাটা একটানে ফ্লোরে ফেলে দেয়। ধক করে কেঁপে ওঠে হৃৎপিণ্ড নামক যন্ত্রটা। গলা শুকিয়ে আসে। ডুকরে কেঁদে ওঠে লাবণী। ক্ষণে ক্ষণে দেহটা কেঁপে ওঠে প্রচন্ড ভয়ে। পিছিয়ে যেতে চাইলেই হাত ধরে তাকে আটকে দেয় জুবাইর। হাত ছাড়ানোর বহুতর চেষ্টা চালায় লাবণী, কিন্তু দানবীয় শক্তির সাথে কিছুতেই পেরে ওঠে না। আত্মচিৎকারে বেরিয়ে সে কণ্ঠনালী ভেদ করে, আমার আমার এখন সর্বনাশ করবেন না প্লিজ। আমাকে ছেড়ে দিন প্লিজ। কথাটুকু কানে তুলে না কেউ শেষ রক্ষা হয় না লাবণী নামক রমণীর। আকাশের কান্নার সঙ্গে মিলেমিশে যাচ্ছে ঘরের ভেতরের লাবণীর প্রতিটা আর্তনাদ। কি করুণ সেই আর্তনাদ! অন্যদিকে অনবরত দরজায় কড়াঘাত করেই যাচ্ছে আরশিল। শেষে থাকতে না পেরে দরজার লোহার কপাটে মাথা ঠুকে মরিয়া কণ্ঠে চিৎকার করে ওঠে, তোফায়েল দরজা খোল বলছি। তোফায়েল, ওকে কিছু করিস না প্লিজ ভাই, আমার লাবুকে ছেড়ে দে। দরজার ওপাশ থেকে কোনো সাড়া নেই, শুধু হাওয়ার শব্দ। আর তার মাঝে ভেসে আসছে লাবণীর ভাঙা চিৎকার, করুণ আর্তনাদ। আরশিলের বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। কি করবে সে, কিভাবে রক্ষা করবে তার লাবণীকে? চক্ষু কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। দুহাত দিয়ে দরজায় বাড়ি মারতে মারতে রক্তে লাল হয়ে ওঠে তার আঙুল। কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, তবুও সে থামে না। লাবণী পাখি, আমি এখানে আছি, ভয় পাবি না, আমি আসছি তোকে নিতে। প্লিজ ছেড়ে দে না আমার লাবণীকে। পেরিয়ে যায় কয়েক ঘন্টা। আকস্মিক দরজা খোলার শব্দে হুড়মুড় করে দাঁড়িয়ে পড়ে আরশিল। দরজা অতিক্রম করতেই তোফাইলকে দেখে গলা আঁকড়ে ধরে তার। শ্বাসরুদ্ধ হয়ে আসে, বাকিরা মিলে ছাড়িয়ে নেয় তাকে। এর মাঝেই উন্মাদের পাশের রুমে ছুটে যায় আরশিল। কক্ষে প্রবেশ করতেই চারপাশ নিস্তব্ধ। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ছেঁড়া কাপড়ের টুকরো। আর এক কোণে পড়ে আছে লাবণীর নিথর দেহ। বিস্ফোরিত দৃষ্টিতে তাকায়, গলার ওড়না পেঁচানো। ধরনী যেন কেঁপে উঠল আরশিলের। মেয়েটাকে কি মেরে ফেললো অমানুষগুলা? পাজরাও যেন ভেঙে আসতে চাইছে। মন্থর গতিতে বহু কষ্টে এগিয়ে যায় সে। লাবণীর চোখ আধখোলা, দৃষ্টি শূন্যে স্থির। চোখের কোণে জমে আছে অশ্রুকণা। তার ঠোঁটের পাশে এক ফোঁটা রক্ত শুকিয়ে আছে। আরশিলের হাঁটু ভেঙে লাবণীর পাশে বসে পড়ে। দুহাতে তার মুখটা তুলে নেয় বুকের কাছে। উঠ পাখি, আমি তোকে নিতে এসেছি দেখ, আর ভয় পাস না, আমি আছি তো। চোখ খোল না লাবু। কিন্তু কোনো সাড়া আসে না। বৃষ্টির শব্দ আরো বেড়ে যায়, যেন আকাশও কাঁপছে তার সঙ্গে। আরশিলের নেত্রপল্লব টলটল করে ওঠে। লাবণীর কানের কাছে ফিসফিস করেই বলে, তোকে রক্ষা করতে পারলাম না পাখি, আমি তোর যোগ্য ছিলাম না। সে লাবণীর নিথর শরীর বুকে জড়িয়ে ধরে থাকে বহুক্ষণ। বাইরে ঝড় বয়ে যায়, বজ্রপাত হয়, কিন্তু সে নড়ে না। পুনরায় ফিসফিস করে ওঠে কাপা কণ্ঠে, যন্ত্রণার গলা ভেঙে আসে। লাবণী ওঠ না, আমারে ছাড়া তুই শান্তিতে থাকতে পারবি? আমি ছাড়া তুই বাঁচবি কেমনে বল? চোখ খুল না লাবু, একবার চোখ মেলে তাকা। বাচ্চাদের মতো ফুপিয়ে ওঠে আরশিল। লাবণীকে বুকে জড়িয়ে পাগলের মতো বিলাপ করতে থাকে, বারবার প্রার্থনা করতে থাকে লাবণীর ফিরে আসার। আকস্মিক আরশিল মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করে। ব্যথা চোখ মুখ খিচে মাথায় হাত চেপে ধরে। কপাল বেয়ে নেমে সে রক্তের স্রোত অক্ষিদয় বুঝে আসে। কিন্তু আবছা আবছা আলোয় ভেসে ওঠে পাঁচজন মানুষের মুখমণ্ডল।
জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। চক্ষুদয় বুঝে আসার আগে একটা কথা আওড়ায় আপন মনে। তোমাকে খুব ভালোবাসি লাবণী। কান্নায় ভেঙে পড়ে পায়রা। নিঃসার হয়ে আসছে সারা দেহ। লাবণী নামক মেয়েটি পরিণতি কিছুতেই মেনে নিতে পারছে না। তাহলে আরশিল কিভাবে মেনে নিবে? তড়িৎ থেকে উঠে দাঁড়ায় সে, ছুটে যায় আরশিলের কাছে। কক্ষে প্রবেশ করা মাত্র আরশিলকে দেখে ছুটে গিয়ে বুকে ঝাঁপিয়ে পড়ে। শার্টের একাংশ মুঠোয় পুড়ে সহসা ফুপিয়ে ওঠে। আরশিল অবাক হয়ে পায়রাকে বুক থেকে সরানোর চেষ্টা করে। পায়রা এক চুলও নড়ে না, বরং আরো নিবিড় ভাবে মিশে যায় আরশিলের সাথে। বিচলিত কণ্ঠে আরশিল বলে ওঠে, এই বউ কি হয়েছে? কান্না কেন করছো? কোনো প্রকার প্রত্যুত্তর আসে না পায়রার থেকে। কান্নার দাপটে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ছোট্ট দেহটা। হঠাৎ আরশিল গম্ভীর হয়ে যায়। পায়রা কোমর আঁকড়ে ধরে কিছুটা উঁচিয়ে মুখ বরাবর নিয়ে আসে। ভাসমান পায়রা আরশিলের গলা আঁকড়ে ধরে গলায় মুখ গুজে দেয়। আরশিল মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মায়া ভরা কণ্ঠে প্রশ্ন করে, কেন কাঁদছো প্রাণ? কেউ কিছু বলেছে? আমাকে বলো, কেউ কিছু বলে থাকলে। আটকে সে পায়রার কণ্ঠনালী তাও বহু কষ্টে আওড়ায়, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না বর, কখনো না। অনেক ভালোবাসবো, অনেক। ক্লান্ত দুপুর, মাথার উপর সূর্যি মামা নিজেই তেজ দ্বারা সমস্ত কিছু ঝলসে দিতে ব্যস্ত। সেই পুরনো গুদাম ঘরে পুনরায় পুলিশি অভিযান চলছে। আনাচে কানাচে ধুলোয় চচ্চরিত। ধুলোর আস্তরণ পড়ে থাকলে পুনরায় সবকিছু সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। কাবুল পেছনে দুহাত বেঁধে শুধু মাতব্বরি করে যাচ্ছে। এতে কিছুটা বিরক্ত অন্যান্য সদস্যরা, কিন্তু এতে যেন কিছুই যায় আসে না তার। সামনে থাকা লতিফকে কিছুটা আদেশের স্বরেই বলল, ওইদিকে ভালো করে দেখো, ওইখানে শিওর বেটা আসামি দাঁড়িয়েছিল, কিছু যেন মিস না হয়। জায়গাগুলো লক্ষ্য করে দেখো কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা। এটুকু বলেই পানের ঠোঙা থেকে একটা পান বের করে মুখে পুরে দেয় নিমেষে। গট গট শব্দে সেখান থেকে প্রবেশ করে তামজিৎ। গায়ের শার্ট কিছুটা ঘামে ভিজে লেপ্টে আছে দেহে। কপালে বিন্দু বিন্দু ঘাম। অস্বস্তিতে মরে আছে পুরো শরীর। তাও কোনো প্রকার ক্লান্তি না দেখিয়ে ভারী কণ্ঠে বলে ওঠে, কপালের ঘামটুকু রুমাল দ্বারা মুছে নেয়। চারিদিকে একবার নজর দিয়ে দৃষ্টি নিক্ষেপ করে কাবুলের পানে। বিরক্তিতে চটায় আওয়াজ করে কাবুল একটা বোকা হাসি দেয়। এতে যেন গা জ্বলে ওঠে তামজিদের। খুনির দৃষ্টি কি কোনোভাবে তোমার দিকে ফিরিয়ে দেওয়া যায় না? খুনির টার্গেট হিসাবে তোমাকে রাখতে পারলে খুব ভালো হতো কাবুল। কাবুলের মুখখানা মলিন আকার ধারণ করে। ভীত হয় মনে মনে। কিছুটা ঢোকেলে থমথমে কণ্ঠে বলে ওঠে, আমি কি করেছি স্যার? আমাকে টার্গেট করলে আমার বউয়ের কি হবে? তাকে তো অন্য বেডা এসে ছক্কা মেরে নিয়ে যাবে। তুমি আর শুধরালে না, ইডিয়েট। তামজিৎ কথা বাড়ায় না, ভ্রু কিঞ্চিত কুঁচকে নিজেও এবার কাজে লেগে পড়ে। যে করেই হোক কোনো প্রমাণ খুঁজে পেতেই হবে। বাতাসে ঘন হয়ে আছে ধুলোর গন্ধে। বাইরের আলো এসে জানালার ফাঁক দিয়ে ধুলোকণার আবৃত মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ফরেন্সিক বিভাগের দুজন লোক প্রত্যেকটা কোণ ভালোভাবে পরীক্ষা করে নিচ্ছে, নতুন কোনো প্রমাণের আশায়। তামজিৎ এক পাশে দাঁড়িয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে পুরো দৃশ্য। তার চোখে সেই পুলিশের নির্লিপ্ততা, কিন্তু মনের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে অস্থির হয়ে আছে। একটু যদি কিছু পাওয়া যায় তাহলেই চলবে। এরই মাঝে কাবুল এক কোণে দাঁড়িয়ে হাঁফ ছেড়ে বলল, স্যার, আমি বলি এই ঘরে কোনো প্রমাণ নাই, খালি ধুলো আর মাকড়সার জাল। তামজিৎ চক্ষু ঘোরায় না, জানালার পাশ দিয়ে বাহিরের দৃষ্টি দিয়ে বলে ওঠে, যতক্ষণ আমি না বলি ততক্ষণ মুখ বন্ধ করে রাখো, আর হ্যাঁ, যদি আবার কোনো তথ্য দিতে চাও তখনই শুধু মুখ খুলবে, এর আগে নয়। কাবুল আর কোনো বাক্য বলে না, আর চোখে তাকিয়ে গজগজ করতে করতে পিছে সরে যায়। ঠিক তখনই ফরেন্সিক টিমের একজন আকস্মিক থেমে যায়। তার হাতে থাকা ছোট্ট ফ্ল্যাশ লাইটটা ঘুরিয়ে দেয় কাঠের টেবিলের এক কোণে। নীলচে আলোয় দেখা যায় একটিমাত্র অস্পষ্ট দাগ।
কেউ তাড়াহুড়ো করে হাত রেখে উঠে গিয়েছিল। স্যার, এখানে কিছু আছে মনে হচ্ছে। সকলে হুমড়ি খেয়ে এগিয়ে আসে। তামজিৎ নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো দাগটা। কাচের মতো চকচক করা সেই দাগের উপর ধীরে ধীরে ব্রাশ চালাতেই দেখা গেল এক অর্ধেক ফিঙ্গারপ্রিন্ট। কিন্তু বিষয়টা অদ্ভুত, দাগটা পুরোপুরি মানুষের নয়, মাঝে মাঝে যেন অতিরিক্ত একটা পাকা আছে, অস্বাভাবিকভাবে লম্বাটে আকার। তামজিদের ভ্রুযুগল কুঁচকে যায়। ভ্রুযুগল কুঞ্চিত করে জিজ্ঞাসা করে, এটাই কি ঠিক ফিঙ্গারপ্রিন্ট বলছো? ফরেনসিক সদস্যরাও কিছুটা দ্বিধান্বিত হয়ে পড়ে। একজন ডাক্তার দিকে নির্নিমেষ চেয়েই বলল, স্যার, এটা পুরোপুরি স্পষ্ট ফিঙ্গারপ্রিন্ট মনে হচ্ছে না। হয়তো লোকটার হাতে দস্তা ছিল, কিন্তু ভিতরের দিকে গাম বা ত্বকের তলীয় অংশ পড়েছে, যার কারণে এইটুকু অংশ স্পষ্ট হয়েছে আর বাকিটুকু হয়নি।